আপনাদের সকলকে এনবিটিভিতে স্বাগত জানাই। আমরা এই মুহূর্তে রয়েছি ইসলামপুরের কংগ্রেস পার্টি অফিসে, যেখানে আমরা আমাদের সঙ্গে আজকে পেয়েছি রায়নগর 63 বিধানসভা কেন্দ্রের বিধায়ক, যিনি গত 10 বছর ধরে এখানে বিধায়ক হিসেবে আছেন, ফিরোজা বেগমকে। তো আমরা তার কাছ থেকে জেনে নেব, কারণ নির্বাচন আগত ঘোষণা হয়ে গেছে এবং আমাদের এখানেও ভোটের নিয়ে খুব প্রচার চলছে, লড়াই চলছে এবং আমরা জানি খেলা হবে এর মতো স্লোগান এসেছে। বিজেপি প্রচুর দাপিয়ে প্রচার করছে, সেই সঙ্গে শাসক দল তো আছেই। তো আমরা সেই আমাদের যে বিধায়িকা আছেন তার কাছ থেকে জেনে নেব তার পরিকল্পনা কী এবং গত 10 বছরের তিনি কী কাজ করেছেন এলাকার জন্য এবং আগামী দিনের কী পরিকল্পনা সেটা নিয়ে। প্রথমেই আমি জানতে চাইব যে আমরা গ্রামে যাচ্ছি, সবাই যাচ্ছি, মানুষ অভিযোগ করছে যে আমরা আমাদের যিনি এমএলএ তাকে আমরা যথেষ্ট পরিমাণে আমাদের এলাকাতে দেখতে পাইনি। এই অভিযোগ অনেকেই করছে প্রায়। তো এই অভিযোগ নিয়ে আপনি কি জবাব দেবেন? দেখুন, বিধায়ক হিসেবে আমি আমার এরিয়ায় প্রতিনিয়তই আসি, কিন্তু আমি সবার বিধায়ক। কারণ একজন জনপ্রতিনিধি যখন জনপ্রতিনিধি হয়ে যায় তখন কিন্তু সব মানুষের জনপ্রতিনিধি। কিন্তু আমাদের দেশে বা বর্তমান কালচারটা, সংস্কৃতিটা এমন একটা জায়গায় হয়ে দাঁড়িয়েছে যেটা দল ভিত্তিক হয়ে যায়। যখনই আমি জাতীয় কংগ্রেসের বিধায়ক, এবার অন্য দলের মানুষরা তো আমার মিটিং মিছিল বা পার্টি অফিসে সেইভাবে আসে না, ফলে তারা এটা বলবেই যে আমরা বিধায়ককে দেখতে পাই না। পাশাপাশি আপনি জাতীয় কংগ্রেসের সাপোর্টারদের জিজ্ঞেস করুন, তারা বলবে আমরা দিদিকে যখন ডাকি তখন পাই। না, ঠিক পার্টি কংগ্রেস ভিত্তিক নয় বা কোনো দলীয় কাজে নয়, মানুষ বলতে যখন প্রয়োজন হয় বা কিছু সময় এসে এলাকা ভিজিট করে, এইসব সময় দেখতে পাইনি বলছে না, বিশেষ করে করোনাকালীন সময় মানুষ এটা বলেছে বারবার যে লকডাউন যখন হয়েছিল তখন আমরা আমাদের যে বিধায়ক তার কাছ থেকে সাড়া পাইনি। করোনাকালীন সময়ে আমি একটি দিনও বাড়িতে বসে থাকিনি। ইচ অ্যান্ড এভরি ডে মানুষের খোঁজ নেওয়ার জন্য এই রানীনগর বিধানসভার এ প্রান্ত থেকে ও প্রান্ত ঘুরে বেরিয়েছি। তার মানে এই যে অভিযোগ সেটা পুরোপুরি বিপক্ষ দলের প্রচার বা ভিত্তিহীন প্রচার বলে দাবি করছে। সমস্ত, বিশেষ করে ভোটের সময় মানুষ একজনের যিনি বিরোধী তিনি নিশ্চয়ই প্রচারটা তার পক্ষে করবেন না। তাহলে আপনি এবার তৃতীয়বারের জন্য মনোনয়ন পেয়েছেন। আমরা জানি সংযুক্ত মোর্চার কংগ্রেস প্রার্থী হিসেবে আপনি মনোনয়ন পেয়েছেন রায়নগর 63 বিধানসভার জন্য তৃতীয়বারের জন্য। তো কেমন লাগছে আপনার? এবারের বিধানসভা একেবারেই অন্যরকম। শাসক দল বলছেন খেলা হবে, যিনি বলছেন সোনার বাংলা গড়ে দেব, কেন্দ্রের বিজেপি সরকারের দল, তারাও বলছে খেলা হবে। আমরা যারা সংযুক্ত মোর্চার, জাতীয় কংগ্রেস, বামফ্রন্ট এবং আইএসএফ, আমরা কিন্তু বলছি কোনো খেলা হবে না। আমরা আগামী দিনে সরকারে আসলে উন্নয়ন হবে, ছাত্র যুবদের কর্মসংস্থান হবে। এ বাংলায় বিধানরাই যেভাবে শিল্প গড়েছিল আবার শিল্প হবে। এ বাংলায় শ্রমিক কাজ পাবে, এসএসসি, টেট, এমএসসি রেগুলার হবে, ছাত্রছাত্রী মেধার ভিত্তিতে কলেজে ভর্তি হবে, কোনো রকম কোনো পয়সা কড়ির ভিত্তিতে নয়। হাসপাতালে ডাক্তার থাকবে, স্বাস্থ্য পরিষেবা হবে, সুস্থ সংস্কৃতি ফিরবে, নারীদের সুরক্ষা হবে, সামাজিক সুরক্ষা হবে, গণতন্ত্র ফিরবে, সংবিধান রক্ষা হবে, মানুষ নিঃশ্বাস ছেড়ে বাঁচবে, বাক স্বাধীনতা ফিরে পাবে, আকাশ ছোঁয়া দ্রব্যমূল্য বৃদ্ধি কমানো হবে। তাই কোনো খেলা, কোনো মেলায় নয়, আমরা চাই কর্মসংস্থান, কোনো জাত নয়, চাই মানুষের ভাত, ধর্ম নয়, কর্ম চাই। এই স্লোগান নিয়েই আমরা এগোতে চাই। এই বাংলাকে সুন্দর করে শান্তিপূর্ণ বাংলা গড়ার লক্ষ্যে সংযুক্ত মোর্চা এগোতে চাই। আপনি এখানে গত 10 বছর ধরে বিধায়ক হিসেবে আছেন এবং আমরা জানতে চাইবো মানে আমাদের দর্শকদের জন্য যে গত 10 বছরে আপনি কি করেছেন রায়নগর 63 বিধানসভার জন্য। প্রথমেই বলি, গত 10 বছরে যে সরকারের আন্ডারে আমরা আছি, সেই সরকারটার নাম তৃণমূল কংগ্রেসের সরকার।
যদিও সরকার গঠন হয়ে যাওয়ার পরে একটি সরকার কখনো কোনো পার্টির নির্দিষ্ট থাকে না, কিন্তু বিধানসভায় আমরা প্রতিনিয়ত শুনতাম যে সাইনবোর্ড করে দেব। আমি একজন বিরোধী দলের বিধায়ক। এই সরকারের নেতৃত্বে বিরোধী কোনো বিধায়ককে সরকার কোনো কাজ করতে দেয়নি। একমাত্র এমএলএ ল্যাডের যেটুকুর পয়সা অর্থ, সেই অর্থটার উপরে কাজ করা হয় এবং সেই কাজ আমি 100% করেছি। যখন প্রথম বিধায়ক হয়েছিলাম 1 বছর এই সরকারের অঙ্গ হিসেবে ছিলাম। ঠিক তার আগে আমাদের পঞ্চায়েত সমিতি এখানে ছিল জাতীয় কংগ্রেসের। এই রানীনগরের গোয়াসে যে আইটিআই কলেজটা হয়েছে ওটা কিন্তু আমাদের পরিচালনায় হয়েছে, কারণ তখন কেন্দ্রের জাতীয় কংগ্রেসের সরকার ছিল এবং ওই কলেজটা পুরোপুরি কেন্দ্র সেন্ট্রাল গভর্নমেন্ট ফান্ডিং করেছিল। 2011 সালের পরে 3 কোটি টাকা সেন্ট্রাল গভর্নমেন্ট দিয়েছিল, ফলে ওটা কিন্তু পুরোপুরি আমাদের জন্য হয়েছিল। এই গোয়াসে একটা হাব হয়েছে, সিল্কের হাব। সেই হাবটা কিন্তু মানে আমি বারবার চাওয়ার ফলে সেই হাবটা তৈরি হয়েছিল। এখন বর্তমানে জল জীবন মিশনের কানেকশান দেওয়া হচ্ছে। অনেকেই বলবে, বিশেষ করে তৃণমূলের লোকেরা বলবে আমরা করেছি, যেহেতু সরকারে আছে। কিন্তু আমি 2016 সালে মানে বিধানসভা ভোটের সময় বলেছিলাম আমার একটাই লক্ষ্য, রানীনগরে এখানে কোনো শিল্প নেই, এখানে কোনো কমিউনিকেশন ট্রেন নেই, ফলে আগামী দিনে কোনো ভারী শিল্প গড়ার সম্ভাবনাও নেই। কিন্তু এখানকার মানুষের সঙ্গে থ্রেটনিং হচ্ছে আর্সেনিক। ফলে আমার প্রথম লক্ষ্য হবে আর্সেনিক মুক্ত জল, পরিশ্রুত পানীয় জল মানুষকে পাইয়ে দেওয়া। সেটার কিন্তু কাজ এই ভোটের সময় শুরু হয়েছে। কোটি কোটি টাকা রানীনগর 1 এবং 2 এ এসেছে এবং জল জীবন মিশনের কাজ শুরু হচ্ছে, হোম কানেকশান হচ্ছে। এই কাজটা আমরা অনেক দিন আগে থেকে শুরু করেছিলাম। এটা অধীর চৌধুরীর নেতৃত্বে প্রথম কাজটা স্টার্ট হয়েছিল, জল প্রকল্প কাজটা। যদিও এটা সৌমেন মহাপাত্র উদ্বোধন করার সময়ে আমি যেহেতু বিরোধী বিধায়ক, আমাকে ডাকেন উনি। ফলে যারা বলছেন উনি কাজ করেননি বা বিধানসভায় কথা বলেন না, আমার বিধানসভার রেকর্ড দেখলেই বোঝা যাবে যে প্রতিটি সেশনে আমি আমার এরিয়ার জন্য যেটুকু প্রয়োজন, ইউনিভার্সিটি বলুন, কলেজ বলুন, গার্লস কলেজ বলুন এবং মানুষের প্রয়োজন বলুন, নট অনলি দ্যাট, এখানকার যে ইরিগেশন, আমাদের সাত্তার সাহেব ছিলেন ইরিগেশন মিনিস্টার, যে স্পাউটগুলো বন্ধ হয়ে গেছে রিভার লিফটের, সেগুলোর জন্যও আমি বারবার বলেছি যে আমার এরিয়ার ইরিগেশনের এই কাজগুলো করা দরকার, কিন্তু এই সরকার সেই কাজগুলো আমাদেরকে করতে দেয়নি। ফলে এখানে পঞ্চায়েতগুলোর দিকে তাকিয়ে দেখুন, পঞ্চায়েতে উন্নয়নের নামে লুট চলছে। তারা যদি বলে যে বিধায়ক কাজ করেনি, তাহলে আমার এর চাইতে দুর্ভাগ্যের আর কিছু নেই। তার মানে আপনি বলতে চাইছেন যে আপনি যে কাজগুলো করেছেন বা সেগুলো ক্রেডিট কিছু দেওয়া হয়নি এবং যে কাজগুলো হচ্ছে সেগুলো আপনার লড়াইয়েরই ফল। অবশ্যই। তো আমরা এবার একটু অন্য প্রসঙ্গে যাব। আমরা জানি এবার নির্বাচন একটু অন্য রকম। বিজেপিতে বিভিন্ন দল থেকে প্রচুর লোক গেছে এবং তারা সেই সব লোকগুলোকেই প্রার্থী করেছে এবং সেই সঙ্গে অন্যান্য কিছু দলও আছে। আমরা যে রায়নগর দেখি সেখানেই তৃণমূল কংগ্রেস এবং সংযুক্ত মোর্চার সঙ্গে সঙ্গে গণমোর্চা যে এসডিপিআই প্রার্থী বা ওয়েলফেয়ারের প্রার্থী কিন্তু এখান থেকে দাঁড়াচ্ছে বা দাঁড়িয়েছে এবং সেই সাথে বিজেপি আছেই। তো লড়াই কতটা শক্ত হবে বলে মনে হয় বা লড়াই কতটা চ্যালেঞ্জিং বলে মনে হচ্ছে আপনার? যে কোনো লড়াইটাকে কখনোই ছোট করে দেখি না আমি। ফলে লড়াই আছে, লড়বো, কোনো অসুবিধা নেই। মানুষের দোয়া আশীর্বাদ পাবো, এটুকু আমি আশা করি। এবার কংগ্রেস, বামফ্রন্ট এবং সেই সঙ্গে আর একটা ফ্রন্ট যুক্ত হয়েছে যেটার নাম ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বা আইএসএফ। এই আইএসএফ নিয়ে কিন্তু বিতর্কের শেষ নেই। আইএসএফ নিয়ে অনেকেই দাবি করছেন এটি সাম্প্রদায়িক শক্তি এবং আপনি যেহেতু সেই সংযুক্ত মোর্চারই একজন মনোনয়ন পেয়েছেন, বিধায়ক হিসেবে লড়ছেন আবার, তো এই যে দাবি, এই দাবি নিয়ে আপনি কী জবাব দেবেন? ভারতবর্ষে একটাই সাম্প্রদায়িক শক্তি থ্রেটনিং, সেটার নাম আরএসএস বিজেপি। যারা আইএসএফকে সাম্প্রদায়িক শক্তি ভাবছে তাদের কাছে আমার প্রশ্ন যে আরএসএস বা বিজেপির যে পার্টি সংগঠন, অর্গানাইজেশন, সেই সংগঠনে ওপরের লেভেলে কি কোনো অন্য সম্প্রদায়ের মানুষ আছে? আমার মনে হয় তেমন নেই। 2-1 যারা আছে তারা স্ট্যাম্প। কিন্তু ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আইএসএফ, এই দলের ক্যান্ডিডেটগুলোর দিকে তাকিয়ে দেখুন, সব ধর্ম, সব বর্ণের মানুষ আছে। সে ব্রাহ্মণ, মুসলমান,
যাদেরকে আমরা পিছিয়ে পড়া বলি, এসসি এসটি, সমস্ত সম্প্রদায়ের মানুষ আছে। ফলে যে দলের মধ্যে সব ধর্ম সব বর্ণের মানুষ থাকেন এবং যারা মানুষের জন্য কথা বলেন, পিছিয়ে পড়া মানুষের জন্য কথা বলেন, মানুষের কাজের জন্য কথা বলেন, যাদের দাবি দাওয়াগুলো মূলত সবার আমাদের এক। আমরা চাই কর্মসংস্থান, আমরা চাই মানুষে মানুষে বিভেদ না হোক, আমরা চাই ধর্ম নয় কর্ম, আমরা হিন্দু মুসলিম চাই না, মন্দির মসজিদ চাই না, মানুষের জাত নয় ভাত চাইছি, মানুষের কাজ চাইছি। আইএসএফের ডিমান্ডও তাই। ফলে আইএসএফ মানুষের জন্য লড়াই করছে। ফলে আমি আইএসএফকে কখনোই কোনো সাম্প্রদায়িক শক্তি বা ধর্মীয় শক্তি হিসেবে দেখতে রাজি নই। আপনি যদি আবার নির্বাচিত হয়ে আসেন তাহলে রায়নগরে আর কি কি কাজ করবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন, বা যখন ভোট প্রচারে যাচ্ছেন আপনি কি বলছেন মানুষদের? ভবিষ্যতে কি কাজ করব সেটার চাইতে বড় কথা বর্তমানে দাঁড়িয়ে আমাদের কি কি সমস্যা আছে সেই সমস্যাগুলো নিয়েই আমরা মানুষের কাছে যেতে চাইছি। আমাদের কাছে মানুষের এখন মূল সমস্যা হচ্ছে আকাশ ছোঁয়া দ্রব্যমূল্য বৃদ্ধি এবং আমার পশ্চিম বাংলা তথা সারা ভারতবর্ষের বেকার যুবকদের কোনো কাজ নেই। এই কর্মসংস্থান এবং দ্রব্যমূল্য বৃদ্ধি, সেই সাথে সাথে নারীদের সুরক্ষা, সামাজিক সুরক্ষা, গণতন্ত্র রক্ষা, সংবিধান রক্ষা, এগুলোই আমাদের কাছে এখন মূল সমস্যা বলে মনে হচ্ছে। এই সমস্যাগুলোই আমরা মানুষের কাছে তুলে ধরছি। তো আমরা এতক্ষণ কথা বলছিলাম রায়নগর 63 বিধানসভা কেন্দ্রের বিধায়ক ফিরোজা বেগমের সঙ্গে। আপনারা শুনলেন তিনি কী কাজ করেছেন এই বিধানসভাতে এবং তার বিরুদ্ধে যে অভিযোগ সেগুলো নিয়েও তিনি জবাব দিয়েছেন এবং ভবিষ্যতেও কী করতে চান সে বিষয়ে আমাদের বলেছেন। তো আমরা আমাদের সঙ্গে এতক্ষণ থাকার জন্য ফিরোজা বেগমকে এনবিটিভির পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ। আমি এই এনবিটিভির চ্যানেলের মাধ্যমে আমার এরিয়া রানীনগরের সমস্ত মানুষকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই। এবং যারা এই চ্যানেল পরিচালনা করছে তারা একেবারে আমার এই বিধানসভার ইয়াং প্রজন্ম, ছোট ছোট ছেলে। আমি ঈশ্বরের কাছে, আল্লাহর কাছে প্রার্থনা করি তাদের এই চ্যানেল ফুলে ফলে পুষ্পে পল্লবিত হোক, আরও অনেক বড় হোক, ওরা অনেক ভালো কাজ করুক। ধন্যবাদ।